ব্রাসেলসে সন্দেহভাজন হামলাকারীর খোঁজে সাঁড়াশি অভিযান, নিহতদের স্মরণে দেশে দেশে চলছে শোক পালন, মার্কিন নাগরিকদের ইউরোপ ভ্রমণের সতর্কতা জারি। প্রেসিডেন্ট নির্বাচিত হলে আইএসকে নিশ্চিহ্ন করার ঘোষণা হিলারি ও স্যান্ডার্সের, আবারও মুসলমানদের প্রবেশ ঠেকাতে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ট্রাম্পের। কিউবার ওপর থেকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নিতে কংগ্রেসের প্রতি ওবামার আহ্বান, প্রেসিডেন্টের হাভানা সফরের তীব্র সমালোচনা রিপাবলিকানদের। এবং তুরস্ক ইইউ চুক্তি বাস্তবায়নে সাহায্য করবে না জাতিসংঘ শরণার্থী সংস্থা, গ্রিস উপকূল থেকে আরও 150 অভিবাসী উদ্ধার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। ব্রাসেলসে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত 2 আত্মঘাতী হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে বেলজিয়াম। এরই মধ্যে সন্দেহভাজন তৃতীয় হামলাকারীর সন্ধানে সাঁড়াশি অভিযান শুরু করেছে তারা। হামলার ঘটনায় মার্কিন নাগরিকদের ইউরোপ ভ্রমণের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইউরোপে এ ধরনের হামলা বেড়ে যাওয়ায় ইইউ দেশগুলোয় ভিসাহীন চলাচলের অধিকার দেয়া সেনজেন চুক্তি বাতিলেরও প্রস্তাব উঠে এসেছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি নিয়েও নানা মহলে শুরু হয়েছে সমালোচনা। ব্রাসেলসের আন্তর্জাতিক বিমানবন্দর ও মেট্রো স্টেশনে হামলার পর এখনো থমকে আছে নগর ও নগরবাসীর জীবন। স্টেশনে পড়ে থাকা ভাঙা কাঁচ, ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্তের দাগ সবই জনমনে জিইয়ে রাখছে ভয়াবহ হামলার আতঙ্ক। যে মেট্রো স্টেশনে হামলা হয়েছে তার 300 মিটারের মধ্যে আমার বাড়ি। আমি সকাল থেকে বারবার জানালা দিয়ে বাইরে তাকাচ্ছি, কেন যেন মনে হচ্ছে আরো ভয়ঙ্কর কিছু ঘটবে। ভয়াবহ আতঙ্কে আছে সবাই। কাল আবারও এমন হামলা হবে না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। মঙ্গলবারের জোড়া সন্ত্রাসী হামলার পর ব্রাসেলসে চলছে সর্বোচ্চ সতর্কতা। পুলিশ ও সেনাবাহিনীর প্রহরায় ঘিরে ফেলা হয়েছে গোটা শহর, মোড়ে মোড়ে চলছে তল্লাশি। বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর জানান, হামলাকারী 3 জনের ছবি পেয়েছেন তারা। এর মধ্যে যে 2 জন আত্মঘাতী হামলায় মারা গেছেন তারা 2 জন ভাই এবং তারা পুলিশের কাছে আল বাকরাউই ব্রাদার্স নামে পরিচিত। তৃতীয় সন্দেহভাজনের খোঁজ এখনো মেলেনি বলেও জানান তিনি। আমরা সন্দেহভাজন তৃতীয় হামলাকারীর ছবি পেয়েছি। তাকে ধরতে এরই মধ্যে বিশেষ অভিযান শুরু করেছি আমরা। ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে, তবে প্যারিস হামলার সঙ্গে এখনো এই হামলার কোনো যোগসূত্র খুঁজে পাইনি আমরা। এরই মধ্যে বেলজিয়াম জুড়ে ব্যাপক আকারে সাঁড়াশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে হামলার সঙ্গে জড়িত সন্দেহে 16 জনকে আটক করা হয়েছে। ব্রাসেলসের শায়েরবিক এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে আইএসের পতাকা ও একটি অবিস্ফোরিত বোমা। ব্রাসেলসে ভয়াবহ এই হামলাকে গোটা ইউরোপের প্রতি হুমকি বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। তিনি প্যারিস হামলার ভয়াবহতার কথা উল্লেখ করে ইউরোপকে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। গোটা ইউরোপে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে। আমরা এখনো হুমকির মধ্যে আছি। ইউরোপের সব দেশকে এখন এক হয়ে লড়াই করতে হবে। এই হামলার খবর শুনে কেঁদে ফেলেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মোগেরিনি। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকের সময় হামলার খবর শুনে আবেগ সংবরণ করতে পারেননি তিনি। তবে ব্রাসেলসে সন্ত্রাসী হামলার জন্য ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিকে দায়ী করছেন অনেকে। বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসভ বলেন, এই হামলা ইইউ নীতির ব্যর্থতার প্রমাণ। এ ধরনের নীতি গ্রহণ করে সন্ত্রাসীদের সুযোগ করে দেয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। লন্ডনের মেয়র প্রার্থী ব্রিটিশ নেতা জর্জ গ্যালাওয়ের বক্তব্য তাই। তিনি বলেন, ইইউ অঞ্চলে প্রচলিত সেনজেন চুক্তি বা ভিসাহীন চলাচলের নিয়ম অবিলম্বে বাতিল না করলে আরও হামলার শিকার হতে পারে ইউরোপ। হামলার ঘটনায় মার্কিন নাগরিকদের ইউরোপ ভ্রমণের সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রাসেলসের সঙ্গে সব ধরনের বিমান চলাচলও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। এদিকে ব্রাসেলসে সিরিজ হামলার পর বিভিন্ন দেশের বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেই সঙ্গে সন্ত্রাসী হামলার আশঙ্কায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। এছাড়া জেনেভার প্রধান রেল স্টেশনেও বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা।
একইভাবে তাইওয়ানের আন্তর্জাতিক বিমানবন্দরেও নজরদারি বাড়ানোর লক্ষ্যে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে ব্রাসেলস হামলার পরপরই বোমা হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের কলোরাডোর ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব যাত্রী ও কর্মীদের সরিয়ে নেওয়া হয়। একইভাবে নিরাপত্তাজনিত কারণে দক্ষিণ ফ্রান্সের একটি বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশে খালি করা হয়। ব্রাসেলসের ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে বেলজিয়ামের প্রতি সহমর্মিতা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। একই সঙ্গে বিশ্বব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সংহতিও প্রকাশ করা হয়। ফ্রান্স, ব্রিটেন, জার্মানি সহ কয়েকটি দেশে গুরুত্বপূর্ণ স্থাপনায় বেলজিয়ামের পতাকার রঙে আলোকসজ্জার পাশাপাশি মোমবাতি প্রজ্বলন ও পুষ্পাঞ্জলির মাধ্যমে হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান হাজারো মানুষ। প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এবার রক্তাক্ত হল ব্রাসেলস। শান্তির দেশ হিসেবে পরিচিত বেলজিয়ামের শান্তিকামী মানুষ এবার দেখল সন্ত্রাসের ভয়াবহ রূপ। আর তাই মঙ্গলবার ব্রাসেলসের প্লেস দে লা বোর্সে স্কোয়ারে ফুল হাতে নিয়ে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান শত শত ব্রাসেলসবাসী। সহমর্মিতা জানান নিহতদের পরিবারের প্রতি। ব্রাসেলসের সন্ত্রাসী হামলা যেন পুরো বিশ্বকে আরেকটিবার স্মরণ করিয়ে দিল সন্ত্রাসের কালো থাবার কাছে বিশ্বের মানুষ এখনো আসলে কতটা অসহায়, কতটা অনিরাপদ। আমাদের সবসময় মনে হতো সন্ত্রাসী হামলা মোকাবেলার জন্য আমরা প্রস্তুত নই। প্রায় মনে হতো খারাপ কিছু ঘটতে যাচ্ছে। প্যারিস হামলার পরই আমরা বুঝতে পেরেছিলাম এখানেও তেমন কিছু একটা ঘটবে। মাত্র কয়েক মাস আগে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হয়েছিল যেই শহর, সেই প্যারিসের আইফেল টাওয়ারে মঙ্গলবার 3 রঙা আলোকসজ্জার মাধ্যমে বেলজিয়ামের প্রতি সংহতি প্রকাশ করা হয়। আলোক প্রক্ষেপণ করা হয় প্যারিসের টাউন হল ভবনেও। মঙ্গলবার ভবনটির সামনে জড়ো হয়ে ব্রাসেলসে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানান শত শত মানুষ। একজন বেলজিয়ান হিসেবে আমি এখানে এসেছি। আমার দেশে সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি। আমরা প্যারিসের বাইরে ছিলাম। ব্রাসেলসের সন্ত্রাসী হামলার খবর আমরা দুপুরে পাই। আমরা এতটাই ভয় পেয়েছি যে এই মুহূর্তে গণপরিবহনে উঠতেও আমাদের ভয় লাগে। বেলজিয়ানদের প্রতি সহমর্মিতা এবং সংহতি জানিয়ে নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রেও করা হয় 3 রঙা আলোক প্রক্ষেপণ। ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে বেলজিয়ামের পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে ব্রাসেলসে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শোক জানানো হয়। যুক্তরাষ্ট্র ছাড়াও হামলায় নিহতদের প্রতি শোক প্রকাশ করা হয় ব্রিটেন ও জার্মানিতে। লন্ডনের ডাউনিং স্ট্রিটের সরকারি ভবনগুলোতে অর্ধনমিত রাখা হয় ব্রিটেন এবং বেলজিয়ামের জাতীয় পতাকা। সংহতি জানিয়ে 3 রঙা আলোক প্রক্ষেপণ করা হয় জার্মানির রাজধানী বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। প্রেসিডেন্ট নির্বাচিত হলে জঙ্গি সংগঠন আইএসকে নিশ্চিহ্ন করা হবে বলে ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের 2 ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন ও বার্নি স্যান্ডার্স। আইএস বিরোধী চলমান যুদ্ধে অংশ নেয়া মুসলিম দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও বাড়ানোর তাগিদ দেন তারা। এদিকে মুসলমানদের আমেরিকায় প্রবেশ বন্ধে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মঙ্গলবারের প্রচারণার পুরোটা জুড়েই ছিল ব্রাসেলসের সন্ত্রাসী হামলার প্রসঙ্গ। অ্যারিজোনা, ওটাহ ও ওডাহ অঙ্গরাজ্যের ভোটাভুটিকে সামনে রেখে সন্ত্রাসবাদ ইস্যুতে সরব ছিলেন ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীরা। প্রেসিডেন্ট নির্বাচিত হলে জঙ্গি সংগঠন আইএসকে নির্মূল করার অঙ্গীকার ব্যক্ত করেছেন 2 ডেমোক্রেট হিলারি ক্লিন্টন ও বার্নি স্যান্ডার্স। মার্কিনিরাও যে সন্ত্রাসবাদের ঝুঁকিতে আছে ব্রাসেলসের ঘটনা তা আমাদের মনে করিয়ে দিল। একটি জটিল ও ভয়াবহ বিশ্বে বসবাস করছি আমরা। এ থেকে উত্তরণে একজন সর্বাধিনায়ক দরকার, যিনি সকল হুমকি উপেক্ষা করে শক্তিশালী ও দক্ষ নেতৃত্ব দিতে সক্ষম হবেন। আইএস দমনে আগ্রহী মিত্র ও বন্ধু দেশগুলোর সঙ্গে কার্যকরী জোট গঠন করতে হবে। ইরাকে আইএস দমনে বেশ সাফল্য পেয়েছি আমরা। গেল 1 বছরে আইএসকে তাদের দখলে থাকা 20 ভাগ এলাকা থেকে বিতাড়িত করা হয়েছে। তবে আরো অনেক কাজ বাকি রয়েছে। এজন্য প্রয়োজন ওই অঞ্চলে মুসলিম দেশগুলোর জোটকে শক্তিশালী করা। আইএস বিরোধী তৎপরতায় মুসলিম বিশ্বকে আরো সক্রিয় করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বাড়ানো।
একই ইস্যুতে মুখ খুলেছেন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীরাও। আমেরিকায় মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করা ও সন্দেহভাজন সন্ত্রাসীদের মারধর করা দরকার বলে আবারও মন্তব্য করেছেন এই ইস্যুতে আগে থেকেই বিতর্কের মুখে পড়া ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় নিজের এই অবস্থান সঠিক প্রমাণিত হয়েছে বলেও দাবি করেন তিনি। রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী টেক্সাস সিনেটর টেড ক্রুজ বলেন, সন্ত্রাসীদের অবাধ চলাচল ঠেকাতে মুসলিম দেশগুলোর সীমান্তে আরও নজরদারি বাড়ানো এখন সময়ের দাবি। জাহিদুর রহমান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, দ্বিরাষ্ট্র সমাধান প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে শান্তি আলোচনায় আগ্রহী ইসরায়েল, ফিলিস্তিনি নেতারা শান্তি চায় না, অভিযোগ নেতানিয়াহু। ব্রাসেলসে বোমা হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে গ্রিস মেসিডোনিয়ার সীমান্তে আটকে পড়া অভিবাসীরাও। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলেছে, তুরস্ক ইউরোপীয় ইউনিয়ন চুক্তি অনুযায়ী গ্রিসের সাময়িক আশ্রয়কেন্দ্রগুলো থেকে অভিবাসীদের তুরস্কে ফিরিয়ে নেওয়ার বিষয়ে তারা কোনো সাহায্য করবে না। এদিকে গ্রিসের লেসবস দ্বীপের উপকূল থেকে আরও প্রায় 150 অভিবাসীকে উদ্ধার করেছে গ্রিস ও নরওয়ের কোস্টগার্ড। গেল কয়েকদিনের মতো মঙ্গলবারও মেসিডোনিয়া সীমান্ত খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করে গ্রিস মেসিডোনিয়া সীমান্তে আটকে পড়া অভিবাসীরা। তবে অন্যান্য দিনের সঙ্গে এদিনের বিক্ষোভের পার্থক্য হচ্ছে, এদিন তারা শুধু নিজেদের প্রয়োজনের দাবিতে বিক্ষোভ করেনি। বিক্ষোভ চলাকালে ব্রাসেলসে হামলার পর এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানায় অভিবাসীরা। এ সময় নিজেদের গায়ে ও প্লেকার্ডে সরি ফর ব্রাসেলস লিখে সমবেদনা প্রকাশ করে শিশুরাও। ব্রাসেলসে হামলার ঘটনায় আমরা সবাই মর্মাহত। আইএস ব্রাসেলসে আত্মঘাতী হামলা চালিয়েছে। এই আত্মঘাতী হামলার ভয়েই আমরা আমাদের দেশ থেকে পালিয়ে এসেছি, তাই বেলজিয়ানদের কষ্টটা আমরা বুঝতে পারছি। মেসিডোনিয়া সীমান্ত বন্ধ করে দেয়ায় গ্রিসের ইদোমেনি গ্রামের শিবিরগুলোতে আটকা পড়েছে 12,000-এরও বেশি অভিবাসী। ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্কের চুক্তিতে তাদের মতো আটকে পড়া শরণার্থীদের বিষয়ে কোনো সিদ্ধান্ত না থাকায় হতাশ তারা। প্রতি রাতে আমি প্রার্থনা করি আমার স্ত্রী আর বাচ্চাদের নিয়ে যেন মরে যাই, যেন আমরা চিরতরে শান্তি পাই। বোমার ঝলসানি আর অবিচার থেকে বাঁচতে এখানে এসেছিলাম, কিন্তু এখানে আরো বেশি অবিচারের শিকার হচ্ছি। এর মধ্যে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, লেসবস দ্বীপের সাময়িক আশ্রয় কেন্দ্র থেকে অবৈধ অভিবাসীদের তুরস্কে পাঠাতে তারা কোনো ধরনের সহযোগিতা করবে না। সোমবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে একথা জানান ইউএনএইচসিআর মুখপাত্র মেলিসা ফ্লেমিং। ইইউ এর সঙ্গে তুরস্কের চুক্তির আগে সাময়িক আশ্রয় কেন্দ্র থেকে অভিবাসীদের পুনর্বাসনে ইউএনএইচসিআর সহযোগিতা করেছে, কিন্তু ওই চুক্তির পর এসব আশ্রয় কেন্দ্র এখন বন্দী শিবিরে পরিণত হয়েছে। অভিবাসীদের সেখানে তাদের ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা হচ্ছে। ইউএনএইচসিআর এর নীতি পরিপন্থী কাজ এগুলো, তাই ওই চুক্তির পর আমরা সব ধরনের সহযোগিতা দেয়া থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছি। চুক্তিতে হারিয়ে যাওয়া বা পিতামাতার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া হাজার হাজার শিশুর ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি বলেও উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি। এদিকে মঙ্গলবারও লেসবস দ্বীপের উপকূল থেকে প্রায় 150 অভিবাসীকে উদ্ধার করে গ্রিস ও নরওয়ের উদ্ধারকারী দল। উদ্ধারের পর তাদের দ্বীপটির নিবন্ধন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আফরোজ নিপা, সময় সংবাদ। কিউবার ওপর থেকে অবিলম্বে বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নিতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। আর্জেন্টিনার উদ্দেশ্যে হাভানা ছাড়ার আগে তিনি দেশের জনগণকে আরও বেশি বাক ও ব্যক্তি স্বাধীনতা দিতে কিউবা সরকারের প্রতি আহ্বান জানান। তবে ওবামার কিউবা সফরের তীব্র সমালোচনা করেছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান। কিউবায় ঐতিহাসিক সফরের শেষ দিন মঙ্গলবার হাভানার গ্র্যান্ড থিয়েটারে বিদায়ী ভাষণ দেন প্রেসিডেন্ট ওবামা। এ সফরে প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও অনেক কিছু অর্জিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। কিউবার জনগণকে মত প্রকাশের সুযোগ দানের পাশাপাশি রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে দেশটির কমিউনিস্ট সরকারের প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। স্নায়ুযুদ্ধের অবশিষ্টাংশ মুছে ফেলতে ও কিউবার জনগণের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতেই আমি এখানে এসেছি। তারপরও বলতে হয়, যুক্তরাষ্ট্র ও কিউবার সরকার ব্যবস্থার মধ্যে যে মৌলিক ভিন্নতা রয়েছে তা অস্বীকার করা যায় না। তবে আমি এও বিশ্বাস করি, প্রত্যেক দেশের নাগরিকদের স্বাধীনভাবে কথা বলার অধিকার রয়েছে। ওবামা তার ভাষণে কিউবার জনগণকে উন্নত ভবিষ্যতের আশা দেখতে উদ্বুদ্ধ করার পাশাপাশি পুরানোকে ঝেড়ে ফেলে নতুনকে আবাহন করার আহ্বান জানান। কিউবার উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার জন্য সাধ্যমতো সবকিছু করবেন বলে প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি দেশটির বিভিন্ন ক্ষেত্রে সংস্কার দরকার বলেও মন্তব্য করেন তিনি।
কিউবার উপর থেকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নিতে আমি মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছি। এটা নিঃসন্দেহে কিউবার জনগণের জন্য ও এদেশে যারা বিনিয়োগ করতে চায় সেসব আমেরিকানের জন্য বোঝা হয়ে আছে। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুফল পুরোপুরি পেতে হলে কিউবায় কিছু পরিবর্তন জরুরি। তা না হলে নিষেধাজ্ঞা তুলে নিলেও কোনো লাভ হবে না। Cubans would not realize their potential without continued change here in Cuba. কিউবার জনগণকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়ে আসলেও দেশে মার্কিন প্রেসিডেন্টকে এ ব্যাপারে যে তীব্র বাধার মুখে পড়তে হবে তা অনেকটাই স্পষ্ট। এরই মধ্যে রিপাবলিকান শিবিরে ওবামার কিউবা সফর নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। এর ফলে কিউবার অত্যাচারী একনায়কতন্ত্রকে বৈধতা দেওয়া হলো বলে দাবি করেন প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান। কিউবায় 3 দিনের ঐতিহাসিক সফর শেষে মঙ্গলবার হাভানা থেকে আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্সে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট। সেখানে আর্জেন্টাইন প্রেসিডেন্ট মরিসিও ম্যাক্রির সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ভারতের পাঠানকোটে হামলাকারীদের কাছ থেকে উর্দুতে 25শে ডিসেম্বরের তারিখ উল্লেখিত একটি নোট উদ্ধার করা হয় বলে জানিয়েছে ভারতীয় তদন্ত কর্মকর্তারা। সেদিন ভারতীয় প্রধানমন্ত্রী মোদির আকস্মিক পাকিস্তান সফরের 1 সপ্তাহের মাথায় পাঠানকোট হামলা হয়। এছাড়া উদ্ধারকৃত নোটে ভারতে পাকিস্তানি জঙ্গি আফজাল গুরুর মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিশোধ নিতে হামলা চালানোর কথাও উল্লেখ ছিল। পাঠানকোট হামলার ঘটনা তদন্তে আগামী রোববার ভারতে আসছে পাকিস্তানের 5 সদস্যের একটি প্রতিনিধি দল। তারা 29 নভেম্বর থেকে কাজ শুরু করবেন বলে জানায় গণমাধ্যম। পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ আদান প্রদান করে তদন্ত কাজ এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ANI। ভারতের উড়িষ্যা ও ছত্তিশগড় প্রদেশের গত 2 সপ্তাহে প্রায় 270 জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর পক্ষ থেকে জানানো হয়, আত্মসমর্পণকারী মাওদের মধ্যে 60 জন বিদ্রোহী দলের সক্রিয় সদস্য, 13 জন গ্রাম কমিটির প্রধান ও বাকিরা ছিলেন মাওপন্থী সাংস্কৃতিক সংগঠন চেতনা নাট্য মঞ্চের সদস্য। এদের মধ্যে বেশ কজন মহিলা সদস্য রয়েছে বলে জানা গেছে। 1960 সাল থেকে ভারতে সক্রিয় ছিল মাওবাদী বিদ্রোহীরা। স্থানীয়দের কাছে তারা নকশাল নামেই পরিচিত। চীনের সাবেক কমিউনিস্ট নেতা মাও সেতুং এর সমর্থক তারা। এর আগে একই এলাকায় প্রায় শতাধিক মাওপন্থীদের আত্মসমর্পণের ঘটনা ঘটে। ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত 6 জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে অন্তত 7 জন। রাজ্য পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রাজ্যের মথুরা শহরের পাশে আদিক মহাসড়কে বাস এবং ছোট গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত যাত্রীরা মথুরা থেকে হোলি অনুষ্ঠান শেষে গোবর্ধন শহরে ফিরে যাচ্ছিল। দুর্ঘটনার পর আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে রাজ্য পুলিশ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, তাইওয়ানে চলছে চীনা পঞ্জিকা অনুযায়ী নববর্ষ উদযাপনের নানা আয়োজন। লণ্ঠনের আলোয় ছেয়ে গেছে পুরো তাইপে শহর। দ্বিরাষ্ট্র সমাধান প্রস্তাবনা বাস্তবায়নের লক্ষ্যে ইসরায়েল ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে আগ্রহী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তবে ফিলিস্তিনি নেতারা শান্তি চায় না বলে অভিযোগ করেছেন তিনি। মঙ্গলবার জেরুজালেমে আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি আইপ্যাকে একটি স্যাটেলাইট ভিডিও কনফারেন্সে তিনি কথা বলেন। যে কোনো সময় যে কোনো জায়গায় তিনি আলোচনা শুরু করতে রাজি বলেও দাবি করেন নেতানিয়াহু। তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র সবসময় ইসরায়েলের পক্ষ নেবে বলে আশা করছিলেন তিনি। জাতিসংঘের হস্তক্ষেপের চেয়ে দুপক্ষের সরাসরি আলোচনার মধ্যে দিয়ে শান্তি প্রতিষ্ঠা হলেই সেটা ফলপ্রসূ হবে বলে মনে করেন নেতানিয়াহু। সৌদি আরবের শীর্ষস্থানীয় শিয়া নেতা আয়াতুল্লাহ হোসেন আল রাদিকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাষ্ট্রীয় শাসন বিরোধী বক্তব্য প্রদানের অভিযোগে মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। সৌদি সরকারের সমালোচনা করে পত্রিকায় একটি কলাম লেখার পরপরই তাকে গ্রেফতার করা হয়। আল রাদির ওই লেখায় শিয়া নেতা নিমর আল নিমরের শিরশ্ছেদ ও ইয়েমেনে সৌদি বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহতের ঘটনার নিন্দা জানানো হয়। এছাড়া হিজবুল্লাহকে জঙ্গি সংগঠন হিসেবে আখ্যা দেয়ায় সৌদি সরকারের নিন্দা করেন তিনি। এদিকে গ্রেফতারের এই ঘটনায় শিয়া অধ্যুষিত পূর্ব প্রদেশে প্রতিবাদ মিছিল করেছে আল রাদির সমর্থকরা। এ সময় বন্দী নেতাদের মুক্তি ও শিয়া জনগোষ্ঠীর ওপর অর্থনৈতিক ও ধর্মীয় বৈষম্য বন্ধের দাবি জানান তারা।
দুই রুশ সাংবাদিককে হত্যার দায়ে রাশিয়ার কাছে আটক ইউক্রেনিয়ান পাইলট নাদিয়া শেভচেঙ্কোকে 22 বছরের কারাদণ্ড দিয়েছে রুশ অধিকৃত দোনেৎস্কের একটি আদালত। যদিও নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এর আগে নাদিয়ার বিচার শুরু হলে পশ্চিমা বিশ্ব এই বিচারের তীব্র নিন্দা জানায়। ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পরোশেনকো এই বিচারকে প্রহসন বলে অভিহিত করেন। এছাড়া নাদিয়াকে ছেড়ে দেওয়ার বদলে ইউক্রেনের কাছে আটক দুই রুশ সেনাকে মুক্তি দেওয়ারও প্রস্তাব দেন তিনি। নাদিয়ার বিরুদ্ধে অভিযোগ, 2014 সালের জুলাই মাসে ইউক্রেনের পূর্বাঞ্চলের সংঘাত চলাকালে তিনি গোলাবারুদ নিক্ষেপে দিক নির্দেশনা দিয়েছিলেন। ওই সময় ইউক্রেনের গোলার আঘাতে দুই রুশ সাংবাদিক নিহত হয়। ব্রাজিলের গণতন্ত্র হুমকির মুখে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট দিলমা রোসেফ। সেই সঙ্গে তিনি কোনোভাবেই পদত্যাগ করবে না বলেও জানিয়ে দিয়েছেন। দেশটিতে কয়েক সপ্তাহ ধরে সরকার বিরোধী বিক্ষোভ চললেও কোনো ধরনের আইন ভঙ্গ করেননি বলে দাবি করেন প্রেসিডেন্ট রোসেফ। বরং তার বিরুদ্ধে বেআইনি কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। গত সপ্তাহে ব্রাজিলের ফেডারেল আদালতে প্রেসিডেন্ট দিলমার একটি অডিও বার্তা প্রকাশের পর তিনি এমন মন্তব্য করলেন। এদিকে বিরোধী পক্ষ জানিয়েছে, প্রকাশিত অডিওতে দিলমার অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব করেছেন তারা। গিনিতে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া নতুন করে আরো 2 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলেও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। মঙ্গলবার 5 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে গিনির ইবোলা নিয়ন্ত্রণ অধিদপ্তর। গেল বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ইবোলা মুক্ত ঘোষণা করা হয়েছিল পশ্চিম আফ্রিকার এই দেশটিকে, কিন্তু এরপরও নতুন করে ইবোলা আক্রমণের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে প্রতিবেশী রাষ্ট্রগুলো। ইবোলা সংক্রমণ ঠেকাতে গিনি লিবিয়া সীমান্তে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে লিবিয়া। গিনিতে গত ডিসেম্বরে ইবোলা আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় 2500 জন। নতুন করে এ রোগ ছড়িয়ে পড়ায় ইবোলা নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা সমালোচনার মুখে পড়ে। লাতিন আমেরিকা ও আফ্রিকার মতো সারা বিশ্বে জিকা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। মঙ্গলবার সংস্থার প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভায় এমন কথা জানান এর প্রধান মার্গারেট চ্যান। তিনি আরো বলেন, বর্তমানে 38টি দেশে ভাইরাসের অস্তিত্ব থাকলেও যে কোনো সময়ে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে। জিকা ভাইরাস মোকাবেলায় $4 কোটি অর্থ প্রয়োজন বলেও জানান মার্গারেট চ্যান। সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানান তিনি। Currently circulating in 38 countries and territories. চীনের পূর্বাঞ্চলে অবৈধ টিকা বিক্রির অভিযোগে 37 জনকে গ্রেফতার করেছে চীনা নিরাপত্তা বাহিনী। প্রায় $8 কোটি 80 লাখ এই টিকা নিয়ম মেনে তৈরি এবং সংরক্ষণ না করেই নাগরিকদের কাছে বিক্রি করা হয়েছে বলে জানায় চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এজেন্সি। এদিকে নিরাপত্তা বাহিনী জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা অবৈধ উপায়ে টিকা তৈরি করে 2011 সাল থেকে বিক্রি করছিলেন। তারা আরও জানায়, চীনের 20টি রাজ্যের অনন্ত শতাধিক ব্যক্তি অবৈধ টিকা উৎপাদন এবং বিক্রির সঙ্গে জড়িত। They then sold them on for profit to nearly 300 illegal vaccine dealers and a small number of outlets under the Disease Control Department. আন্তর্জাতিক সময়ের এ পর্যায়ে অর্থ বাণিজ্যের খবর। বাংলাদেশে রিজার্ভের অর্থ পাচারের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ থাকা সত্ত্বেও এবার দীর্ঘদিনের ছুটিতে গেলেন ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন RCBC ব্যাংকের প্রধান লরেঞ্জো তান। ব্যাংকটির পরিচালকদের বোর্ড সভায় এ ছুটি অনুমোদন দেওয়া হয়েছে। সিনেটের ব্লু রিবন কমিটির প্রধান 2 দফা শুনানিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পাচারের ঘটনায় RCBCর প্রধান লরেঞ্জো তানের বিরুদ্ধে অভিযোগ তোলেন ব্যাংকটির জুপিটার শাখার সদ্য বরখাস্ত ব্যবস্থাপক মায়া দিগুইতো। সিনেটের রুদ্ধদ্বার শুনানিতে তিনি জানান, রিজার্ভ চুরির ঘটনার প্রধান অভিযুক্ত চীনা ব্যবসায়ী কিম অং এর সঙ্গে লরেঞ্জো তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এছাড়াও জুপিটার শাখার 4টি ভুয়া অ্যাকাউন্ট খোলা সহ অর্থ পাচারে লরেঞ্জো তান কিম অংকে সহায়তা করেন বলেও শুনানিতে জানান মায়া দিগুইতো। আগামী 29 মার্চ এই ঘটনায় সিনেটের ব্লু রিবন কমিটিতে 3য় দফা শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। Si Wong din umano ang nagsabi sa kanya na magbukas ng account.
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অন ডনে ৬২ জন আরোহী নিয়ে ফ্লাই দুবাইয়ের যাত্রীবাহী বিমানটির দুর্ঘটনার পেছনে এয়ারলাইন্স কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করেছেন সেখানকার সাবেক ক্যাপ্টেন। ফ্লাইট FZ981 এর দুর্ঘটনায় পড়া অনিবার্য ছিল উল্লেখ করে তিনি রুশ গণমাধ্যম আরটিকে জানান, পাইলট ভীষণ ক্লান্ত হওয়া সত্ত্বেও তাকে জোর করে ফ্লাইটের দায়িত্ব দেওয়া হয়েছিল। ফ্লাইটের মাঝখানে পাইলটদের পর্যাপ্ত বিশ্রামের সুযোগ না দেওয়ায় বাড়তি ডিউটির চাপে তারা প্রায় মানসিক অবসাদে ভোগেন বলেও জানান তিনি। এ বিষয়ে তিনি ব্যবস্থাপনা দপ্তরকে সতর্ক হতে বললেও কোনো লাভ হয়নি। তবে তদন্তকারীরা দুর্ঘটনার পেছনে ঝড়ো হাওয়া এবং রানওয়েতে আলোর স্বল্পতাকে দায়ী করেছে। ভয়াবহ খরায় ব্যাপক ফসলহানি আর গবাদি পশুর মৃত্যুতে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি দেশে। এদের মধ্যে জিম্বাবুয়ের ২৬% লোক খাদ্যাভাবে দিনানিপাত করতে বাধ্য হচ্ছেন বলেও জানানো হয়। সরকার বলছে দেশটিতে এখন ৪০ লাখ লোকের জন্য জরুরি খাদ্য সহায়তা দরকার। পরিস্থিতি মোকাবেলায় ১৩ কোটি মার্কিন ডলারের তহবিল গঠনের পরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি। প্রশান্ত মহাসাগরের উপরিতলে উষ্ণতা বৃদ্ধির কারণে এল নিনোর শুরু। বায়ুমণ্ডলীয় এবং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের সমুদ্রগুলোর মাঝে পর্যায়বৃত্ত পরিবর্তনের ফলে সৃষ্ট এল নিনোর প্রভাবে পৃথিবীর কিছু অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত ও কিছু অঞ্চলে তীব্র খরা হয়। উন্নয়নশীল যেসব দেশ কৃষিকাজের উপর নির্ভরশীল তারাই এর দ্বারা অধিক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। সম্প্রতি এল নিনোর প্রভাবে তীব্র খরায় পড়ছে আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ জিম্বাবুয়ে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে গত বছর থেকে দেশটিতে দেখা মিলছে না বৃষ্টির। ধ্বংস হয়েছে ৭৫% জমির ফসল। এরই মধ্যে মারা গেছে ১৬,৫০০ গবাদি পশু। স্থানীয় অধিবাসীরা বলছেন গেল ২ দশকের মধ্যে এমন ভয়ানক খরা দেখেননি তারা। জীবন ধারণ করা বেশ কঠিন হয়ে উঠেছে। পানির ভীষণ অভাব, খাবারের অভাবে অনেক শিশুরই স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। আগে যে পশুর দাম ছিল $200 তা এখন $20-এও কিনতে চায় না ক্রেতারা। খাদ্য সংকটের দিন দিন এগুলো হাড্ডিসার হয়ে পড়ছে। কৃষকদের কেবল কৃষি শিক্ষা দিলেই চলবে না, এখন থেকে আবহাওয়া ও জলবায়ু বিষয়েও প্রশিক্ষণ দেবার ব্যবস্থা সরকারকেই করতে হবে। প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে দেশের ২৪ লাখ মানুষের জরুরি খাদ্য সহায়তা দরকার। অনাহারে থাকার ঝুঁকিতে পড়েছে ১,৪০ লাখ মানুষ। এমন অবস্থায় দাতারা যাতে দ্রুত অর্থ সংগ্রহ করতে পারে সে লক্ষ্যে জারি করা হয় জরুরি দুর্যোগ অবস্থা। জরুরি দুর্যোগ অবস্থা ঘোষণা করার পর জিম্বাবুয়েতে খাদ্য সহায়তা দিতে ৬ কোটি মার্কিন ডলার তহবিল গঠন করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি। তহবিলের আকার বাড়িয়ে ১৩ কোটি মার্কিন ডলারে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী ডিসেম্বর নাগাদ ফসল কাটার সময় হলেও আমাদের আশঙ্কা অল্প সংখ্যক মানুষই ভালোভাবে শস্য জন্মাতে পারবে। এতে খাদ্য সংকট আরো তীব্র হতে পারে। ভয়াবহ এল নিনোর প্রভাব পড়েছে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানার মতো দেশগুলোতেও। এসব এলাকার খরা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। জাহিদুর রহমান, সময় সংবাদ। ব্রিটেনের রাজপুত্র হ্যারি নেপালের লামসুংয়ে ভূমিকম্প বিধ্বস্ত একটি স্কুল পরিদর্শন করেছেন। ঐতিহ্যবাহী নাচ গানের মধ্যে দিয়ে রাজপুত্রকে বরণ করে নেয় নেপালবাসী। এ সময় তাকে নেপালের ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করে আপ্যায়ন করা হয়। ৫ দিনের সফরে রাজপুত্র হ্যারি বর্তমানে নেপালে অবস্থান করছেন। মঙ্গলবার তিনি লামসুংয়ে স্কুল পরিদর্শন করতে গিয়ে সেখানকার শিক্ষার্থীদের সঙ্গে ভলিবল খেলেন। এরপর ৩১ বছর বয়সী রাজকুমার পশ্চিমাঞ্চলীয় পোখারায় গিয়ে আফগান যুদ্ধে নিহত গুর্খা যোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। ভূমিকম্প বিধ্বস্ত নেপালে আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখতে সচেতনতা বৃদ্ধি করার জন্য হ্যারি এই সফরে গেছেন। अतिथि देवो भव भन्ने नेपाली समाजले साँझमा आएका आफ्ना विशिष्ट अतिथिलाई आफ्नै शैलीको नेपाली भोजन गरायो। यो अतिवान युद्धमा शहादत प्राप्त गरेका তাইওয়ানের রাজধানী তাইপেতে শুরু হয়েছে চীনা পঞ্জিকা অনুযায়ী নববর্ষ উৎসবের আয়োজন। পুরো তাইপে শহর সাজানো হয়েছে ঐতিহ্যবাহী আলোর লণ্ঠনে। সুখ এবং সমৃদ্ধির আশায় প্রত্যেক বছর এমন উৎসবের আয়োজন করে তাইওয়ানবাসী। পুরাতন বছর শেষে নববর্ষের আগমনে মেতে উঠেছে তাইওয়ানের অধিবাসীরা। বর্ণিল আয়োজনে নতুন বছরকে স্বাগত জানাতে তাইওয়ানের রাজধানী তাইপেতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী লণ্ঠন উৎসব। প্রায় কয়েক হাজার মানুষ এই উৎসবে সামিল হয়ে আমন্ত্রণ জানাচ্ছে সামনের নতুন বছরকে।
তাইওয়ানের নাগরিকরা জানান, নতুন এই বছর চীনা ঐতিহ্য অনুসারে বানরের বছর হিসেবে উদযাপন করছেন। তারা প্রত্যাশা করেন বছরটি আরও সুখ সমৃদ্ধি নিয়ে তাদের জীবনে আসবে। সেই ভাবনা থেকেই লণ্ঠন উৎসবে প্রায় 14 মিটার বানরের প্রতিকৃতি তৈরি করেছেন তারা। সেই সাথে ছিল সঙ্গীতের মনোমুগ্ধকর আয়োজন। বানরের মূর্তিটি খুব সুন্দর, সেই সাথে আলোকবাজি এবং সঙ্গীতের আয়োজন বেশ ভালো হয়েছে। আমরা খুব আনন্দ করছি। এদিকে লণ্ঠন উৎসবের কারণে তাইপের সব সড়কে জনসমাগম ছিল লক্ষ্য করার মতো। শহরের মূল বিনোদন কেন্দ্র সহ সব এলাকায় প্রত্যেকের হাতেই ছিল ছোট ছোট আলোর লণ্ঠন। এই উৎসবে অংশগ্রহণকারীর বেশিরভাগই বয়সে তরুণ। তারা বলেন, প্রত্যেক বছর এমন উৎসবের আয়োজন হলে নিজেদের ঐতিহ্য ইতিহাস সম্বন্ধে সবাই জানবে। সত্যি এই উৎসব হৃদয় ছুঁয়েছে। যদিও আমি শুধু আলো দেখছি, তবুও বলছি আমরা তাইওয়ানবাসী এখনো অনেক মানবিক। নববর্ষ উদযাপনের এই ব্যতিক্রমী আয়োজন তাইওয়ানের অর্থনীতিতেও ভূমিকা রাখে। সেই সাথে প্রচুর পর্যটক এই উৎসব উপলক্ষে তাইওয়ানে বেড়াতে আসেন। শাশ্বত সত্য, সময় সংবাদ। সারা দেশের পাশাপাশি ভারতের বিভিন্ন স্থানে চলছে ঐতিহ্যবাহী হোলি উৎসব। ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে এই দিনটি পালন করে হিন্দু সম্প্রদায়ের মানুষ। দিবসটিতে উত্তরপ্রদেশের মথুরা শহরে শুরু হয়েছে রঙের খেলা। হরেক রঙের ছোড়াছুড়িতে মেতে ওঠে স্থানীয় অধিবাসীরা। পুরো এক সপ্তাহ ধরে তারা হোলি উৎসব পালন করে আসছে। শুধু মথুরা নয়, ভারতের আরেক প্রাচীন শহর রাজস্থানের যোধপুরবাসীরাও হোলি উৎসবের আয়োজনে মেতে উঠেছে। নেচে গেয়ে রং মেখে উদযাপন করছে এই প্রাচীন উৎসব। এদিকে হোলি উৎসব উপভোগে বহু বিদেশি পর্যটক ভারতে ভ্রমণ করছে বলে জানায় গণমাধ্যম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। ব্রাসেলসে হামলার প্রধান সন্দেহভাজন নাজিমি পুলিশি অভিযানে গ্রেফতার। নিহতদের স্মরণে দেশে দেশে চলছে শোক পালন। মার্কিন নাগরিকদের ইউরোপ ভ্রমণের সতর্কতা জারি। প্রেসিডেন্ট নির্বাচিত হলে আইএসকে নিশ্চিহ্ন করার ঘোষণা হিলারি ও স্যান্ডার্সের। আবারও মুসলমানদের প্রবেশ ঠেকাতে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ট্রাম্পের। কিউবার উপর থেকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নিতে কংগ্রেসের প্রতি ওবামার আহ্বান। প্রেসিডেন্টের হাভানা সফরের তীব্র সমালোচনা রিপাবলিকানদের। এবং তুরস্ক ইইউ চুক্তি বাস্তবায়নে সাহায্য করবে না জাতিসংঘ শরণার্থী সংস্থা। গ্রিস উপকূল থেকে আরও 150 অভিবাসী উদ্ধার। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়।